পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে, এবার দ্বিতীয় দফার পালা। প্রথম দফার ভোট নিয়ে আমাদের অনেক আশঙ্কা ছিল, অনেক চিন্তা ছিল, কিন্তু মোটের ওপর সবাই বলেছে ভোট শান্তিপূর্ণ। এমনকি যেসব মিডিয়ার কথা আমরা বিশ্বাস করি তারাও বলছে ভোট শান্তিপূর্ণ। ইলেকশন কমিশনার তিনিও বলছেন ভোট শান্তিপূর্ণ। স্বয়ং অমিত শাহ বলছেন ভোট শান্তিপূর্ণ। সুতরাং আমাদের মানতেই হবে যে ভোট শান্তিপূর্ণ। কিন্তু ভোট কি আদৌ শান্তিপূর্ণ হয়েছিল? যদি তাই হতো তাহলে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মার খেতে হলো কেন? কেন বিজেপির পোলিং এজেন্টকে মার খেয়ে মাথা ফাটাতে হলো? অনেকে অভিযোগ করেছেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বসতে দেওয়া হয়নি। উত্তরবঙ্গে কয়েকজন আবার গিয়ে দেখেছেন তাদের ভোট আগেই পড়ে গিয়েছে, তারা জাস্ট ভোটিং মেশিনটা দর্শন করতে গিয়েছিলেন। এমনকি বিজেপির প্রথম সারির নেত্রী অগ্নিমিত্রা পল, তিনি নিজে ক্যান্ডিডেট, বা তার ইট বৃষ্টি এবং ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে। এই সব কিছুর পরেও ভোট শান্তিপূর্ণ। তার কারণ কি? তার কারণ পশ্চিমবঙ্গে যে ধরনের ভোট আমরা বিগত বছরগুলোতে দেখেছি বা তার আগে দেখেছি, তার থেকে এই ভোট মোটের ওপর অনেক শান্তিপূর্ণ। পয়েন্ট টু বি নোটেড, মোটের ওপর অনেক শান্তিপূর্ণ। ভোটে লাশ পড়া, রক্ত ঝরা, নারীর সম্ভ্রমহানি, পোস্ট পোল ভায়োলেন্স, যেভাবে আগের বছর দেখেছিলাম হাজার হাজার নারীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, রাতের অন্ধকারে হুমকি দেওয়া হয়েছিল, সেই সব কিছুর থেকে এবারের ভোট অনেকটাই শান্তিপূর্ণ। অর্থাৎ যেটুকু হয়েছে সেগুলোকে ধর্তব্যের মধ্যে না ধরাই ভালো। এর মধ্যে একটা ইঙ্গিত রয়েছে। ইঙ্গিতটা কি জানেন? ইঙ্গিতটা হলো পশ্চিমবঙ্গে এর থেকে বেশি শান্তি আপনি আর এক্সপেক্ট করবেন না বা করতে পারেন না। কিন্তু জানেন, আমার একটা পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমি তখন ব্যাঙ্গালোরে ছিলাম। হঠাৎ করেই আমি দেখলাম যে ভোট হয়ে গিয়ে সেখানে সরকার বদল হয়ে গেল। আমি কিছু বুঝতেই পারিনি, জানেন। এটা আজকের কথা বলছি না, আজ থেকে অনেক বছর আগে। জানতেই পারলাম না আমি যে ভোট কবে শুরু হলো, কবে শেষ হলো। কোনো প্রচার, মিটিং, মিছিল রাস্তাঘাটে খুব একটা চোখে পড়েনি। ফেস্টুন থেকে শুরু করে ফ্ল্যাগ, কিচ্ছু চোখে পড়েনি। কারোর মধ্যে কোনো ভয় না, কোনো ভীতি না। ব্যাঙ্গালোরের এই ঘটনা আমাকে সেই সময় চমকে দিয়েছিল। মানুষের মধ্যে কোনো আশঙ্কা নেই, মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার রাস্তাঘাটে ঘুরছে। আমাদের পশ্চিমবঙ্গে এটা ভাবা যায়। সত্যিই তো, সেই যুক্তি দিয়ে দেখতে গেলে এবারের ভোট মোটের উপর শান্তিপূর্ণ। কথাটাতে বারবার জোর দিচ্ছি, মোটের উপর। মানে একদিকে দেশের নির্বাচন কমিশন পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে যে এর থেকে বেশি শান্তি পশ্চিমবঙ্গকে আর দেওয়া যায় না। আমরাও হাল ছেড়েছি। শান্তিটা আবার কি জিনিস? ভোট হবে, লাশ পড়বে না, রক্তাক্ত হবে না, নারীর সম্ভ্রম লুট করা হবে না। তাহলে কি পশ্চিমবঙ্গে ভোট বলে কিছু হলো? সেই ট্রেডিশন কবে থেকে শুরু হয়েছে? কবে থেকে আমরা এরকম রক্তাক্ত ভোটের ইতিহাস রচনা করছি? কবে থেকে ভোট হলে হাজার হাজার মা প্রতিদিন চিন্তায় থাকেন আমার সন্তানটা ঠিক মতন বাড়ি ফিরে আসবে কিনা? ভোটে না গেলেও তো উপায় নেই, কারণ পার্টি করা ছাড়া পেটের ভাত তো আর কোনোভাবে এখানে জুটবার উপায় নেই। যে পরিবার পার্টি করে, যদি তার বিরোধী দল জিতে যায় বা যদি সে বিরোধী দলের রাজনীতি করে, তাহলে সেই বাড়ির মহিলাদের নিরাপত্তা ও সম্মান নিয়ে আতঙ্কে থাকতে হয়। বিশেষ করে গ্রামের দিকে। শহরের মানুষ আপনারা বুঝতে পারবেন না, কারণ মহিলারাই তো সব থেকে সফট টার্গেট। তাদের উপর হামলা করে একটা গ্রামকে আতঙ্কগ্রস্ত করে তোলা যায়। এই সব কিছুই তো আমরা দেখেছি আগের ভোটগুলোতে। এই সব কিছুর দিক দিয়ে বিচার করলে আপনাকে যেন মেনে নিতেই হচ্ছে যে প্রথম দফার ভোট রক্তশূন্য। তাই যেটুকু হয়েছে তা অতি সামান্য। মানে পশ্চিমবঙ্গে এর থেকে ভালো শান্তিপূর্ণ ভোট আর হতেই পারে না। পশ্চিমবঙ্গের মতন তো আরো বহু রাজ্য রয়েছে, সেখানেও ভোট হচ্ছে। কিন্তু সেই রাজ্যগুলোতে তো এরকম ধরনের ঘটনার জন্য আমরা বসে থাকি না, আমরা আতঙ্কগ্রস্ত থাকি না। তাহলে পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো কেন ঘটে? সিপিএম আমলের এই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে রয়েছে। সিপিএমকে ভোট দেওয়ার অপরাধে গ্রামকে গ্রাম সাদা থান শাড়ি পাঠানো হতো, ভয় দেখানো হতো। বহু জায়গায় বুথ জ্যাম, রিগিং, এসব ছিল সামান্য ব্যাপার। সেই দিনের জননেত্রী, লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে আশ্বাস দিয়েছিলেন তিনি ক্ষমতা এলে এই দিন পাল্টাবে। কিন্তু রাজা আসে যায়, জামা বদলায়, রং বদলায়, দিন বদলায় না। না, দিন বদলায়নি। লাল জার্সি বদল করে সবুজ জার্সি পরে তারাই এখন দিন বদলের পন্থী, তারাই এখন আমাদের হত্যাকর্তা বিধাতা। মানুষের দিন বদলায়নি। আজও ভোটে জিতলে পোস্ট পোল ভায়োলেন্সে কেঁপে ওঠে প্রতিটা গ্রাম। পঙ্গপালের মতন মরতে থাকে হাজার হাজার মানুষ, যেন এই মানুষগুলোর জীবনের কোনো দামই নেই। নারীর সম্ভ্রম আকাশে উড়ে যায় পশ্চিমবঙ্গে। কিন্তু কেন? কেন বলতে পারেন? সরকার বদলালেও পশ্চিমবঙ্গে হত্যা, খুন, বুথ রিগিং, বুথ জ্যাম, ছাপ্পা ভোটের রাজনীতি, ভয় দেখানো, তার পরিবর্তন হয় না।
এই সংস্কৃতি কিন্তু বাঙালির রক্তেই রয়েছে। বাঙালির রক্তে তো র্যাডিক্যাল পলিটিক্স ছিল, বামপন্থী রাজনীতি ছিল। তবে কি সেই রাজনীতির বিকৃতিকরণই আজকের বাঙালিকে এই ভয়ঙ্কর হিংসার দিকে নিয়ে যায়? বাঙালি তো ভীরু জাতি নয়। বহু শহীদরা, বহু স্বাধীনতা সংগ্রামী সে কথা প্রমাণ করে দিয়েছেন, তাদের বীরত্ব দিয়ে, তাদের রক্ত দিয়ে, ফাঁসির কাঠে দাঁড়িয়ে। কিন্তু সেই বাঙালি আশ্চর্যজনকভাবে ইন্ডিয়ান মিলিটারিতে খুব কম। আজও কেন বাঙালি রেজিমেন্ট নেই তা নিয়ে অনেকেই তর্ক করেন। কিন্তু ভোটের সময় দেখুন, ভোটের সময় বুথ রিগিং করতে, বুথ জ্যাম করতে, বোমা মারতে বাঙালি পিছুপা নয়। সেই সময় নিজের পলিটিক্যাল পার্টির জন্য জান লড়িয়ে দিতে জান কবুল বাঙালির। কেন? আসলে কর্মসংস্কৃতির ভয়াবহতায় কি বাঙালিকে নিয়ে গিয়েছে এই দিকে? বহু প্রশ্ন। আজ সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আই এম বোসের নতুন এই এপিসোডে। নমস্কার, আই এম বোসের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুণাল বোস। কেন পশ্চিমবঙ্গের রাজনীতি রক্তাক্ত রাজনীতি? কেন তিনটি মাত্র সরকার আমরা দেখেছি? অর্থাৎ স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ খুব বেশি বদলের পথে হাঁটেনি। এই প্রশ্নগুলো আজকে আমরা খুঁজব আমরা যে মহান সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি, যে রেনেসার কথা বলি, যে সাংস্কৃতিক চেতনার কথা বলি, তা কি সত্যি আজ আমাদের রক্তে বেঁচে রয়েছে? কেন পশ্চিমবঙ্গে বারবার রক্ত ঝরে? তার ইতিহাস কি জানার আগে ছোট করে একবার দেখে নিই কিভাবে অন্যান্য ভোটগুলোতে আগে রক্তাক্ত হয়েছে এই পশ্চিমবঙ্গ। সেই ভয়াবহ পঞ্চায়েত ইলেকশনের স্মৃতি মনে রয়েছে। 11 জন হত্যা হয়েছিল, বাড়িকে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, হাজার হাজার নারী ধর্ষিতা হয়েছিল। আজও যে পঞ্চায়েত নির্বাচনের কথা শুনলে আমরা শিউরে উঠি। বাম আমলেও ছিল। চলুন দেখে নিই সেই বাম থেকে বর্তমান তৃণমূল আমলে কেমন ধরনের সন্ত্রাস হয়েছিল। পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই আজ বহু মানুষের মনে গণতন্ত্রের উৎসব নয়, বরং আতঙ্ক, রক্তপাত আর দখলদারির স্মৃতি। দশকের পর দশক ধরে ভোটের নামে যে সন্ত্রাস চলে আসছে তা বামফ্রন্ট যুগে শিকড় গেড়েছিল আর আজও অন্য রূপে বহাল। এই সংহিতার পেছনে সবচেয়ে বড় কারণ কি জানেন? জিতলেই সব, হারলেই শেষ এই মানসিকতা। বাংলার বহু এলাকায় ভোট শুধুমাত্র প্রতিনিধি বেছে নেওয়ার প্রক্রিয়া নয়, এটা ক্ষমতা, প্রভাব, টেন্ডার, তহবিল, জমি, স্থানীয় নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক অস্তিত্বের যুদ্ধ। যে দল জিতবে সে পুরো এলাকা চালাবে, আর যে হারবে তার কর্মীদের ঘর ছাড়া, হামলা বা সামাজিক বয়কটের আশঙ্কা তৈরি হয়। ফলে ভোটের আগে থেকেই সংঘর্ষের মাটি তৈরি হয়ে যায়। আর এর থেকে বড় কারণ হলো রাজনৈতিক আধিপত্যের নেশা। ক্ষমতাসীন দল হোক বা বিরোধী শক্তি, অনেক ক্ষেত্রে উদ্দেশ্য থাকে মানুষকে বোঝানো এলাকা আমাদের, তাই মিছিলের জবাবে মিছিল, পোস্টারের জবাবে হামলা, ভোটের জবাবে রক্ত। এই বিপজ্জনক সংস্কৃতি তৈরি হয়েছে। গণতন্ত্রের জায়গায় এসেছে গ্যাং স্টাইল ক্ষমতার প্রদর্শন। সবচেয়ে ভয়াবহ ছবি দেখা যায় পঞ্চায়েত নির্বাচনে, কারণ এখানেই থাকে রাস্তা, বাড়ি, প্রকল্প, কাটমানি, তহবিল, চাকরির প্রভাব, স্থানীয় ঠিকাদারি, অর্থাৎ সরাসরি অর্থ এবং নিয়ন্ত্রণের প্রশ্ন। তাই গ্রাম বাংলায় পঞ্চায়েত ভোট অনেক সময় বিধানসভা ভোটের থেকেও বেশি হিংসাত্মক হয়ে ওঠে। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্যাডার নির্ভর রাজনীতি। আদর্শের বদলে বহু জায়গায় দল চলে শক্তি প্রদর্শনে। ভোটের সময় সাধারণ কর্মীদের ব্যবহার করা হয় ভয় দেখাতে, বুথ ঘিরতে, এজেন্ট তাড়াতে, বিরোধীদের চুপ করাতে। ফলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দ্রুত অপরাধমূলক সংঘর্ষে পরিণত হয়। প্রশাসনিক ব্যর্থতাও স্পষ্ট। বারবার কেন্দ্রীয় বাহিনী আসে, রুট মার্চ হয়, করার নজরদারির ঘোষণা হয়, কিন্তু মাঠে বাস্তব চিত্র অনেক সময় আলাদা। পুলিশ যদি নিরপেক্ষ, দ্রুত এবং কঠোর না হয়, তাহলে বাহিনী থাকলেও সন্ত্রাস থামে না। আইন যখন দুর্বল দেখায়, তখন দুষ্কৃতীরা আরও সাহস পেয়ে যায়। 2026 সালের বিধানসভা নির্বাচনেও প্রথম দফাতেই আবারও সেই পুরনো ছবি। বীরভূমে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগ, বিরোধী এজেন্টকে মারধর, ভোটারদের আতঙ্ক। অর্থাৎ বাংলা এখনো শিক্ষা নেয়নি। সত্যিটা কিন্তু অনেক কঠিন। পশ্চিমবঙ্গে ভোটে রক্তপাতের মূল কারণ শুধু দল না, ক্ষমতাকে লুটের মাল মনে করার রাজনৈতিক সংস্কৃতি। যতদিন ভোটকে সেবা না ভেবে শাসনের লাইসেন্স হিসেবে দেখা হবে, ততদিন ব্যালটের সঙ্গে বারুদও থাকবে। গণতন্ত্র বাঁচাতে হলে ভোটকে যুদ্ধ নয়, মানুষের অধিকার হিসেবে ফিরিয়ে আনতেই হবে। স্বাধীনতার পর অনেক বছর ধরেই কংগ্রেস একটানা ক্ষমতায় ছিল। তখনও কিন্তু নানা অভিযোগ উঠত। তবে পশ্চিমবঙ্গে পরে বাম আমলে যেভাবে সন্ত্রাস আর রিগিং একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, সেরকম পুরোপুরি না হলেও 71-72 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে কংগ্রেস যে সরকার গড়েছিল, সেটা নিয়েও তখনকার বিরোধী দল আর বামেরা অভিযোগ করেছিল যে সেটা ছিল একটা সন্ত্রাসপূর্ণ আবহাওয়ার ভোট। বহু বাম কর্মী এর প্রতিবাদে নিজেদের নমিনেশন উইথড্র করেছিল। আর তখনকার সেই লড়াকু দল সিপিআইএম ক্ষমতায় আসার পর
পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরও খারাপ, আরও ভয়ানক হয়ে উঠেছিল। তাদের হাত থেকে আবার পশ্চিমবঙ্গকে রক্ষা করবে বলে যে তৃণমূল কংগ্রেস এসেছে, তারা আরও ভয়ঙ্কর দিন ডেকে এনেছে। তার পেছনে কারণটা কি? স্বাধীনতা আন্দোলনের র্যাডিক্যাল রাজনীতি বাংলাতেই বেশি হয়েছে। বাংলায় প্রথম বোমা তৈরি করতে শিখিয়েছে সারা ভারতকে। সারা ভারতের অন্যান্য জায়গায় যে গান্ধীবাদী আন্দোলনের ঢেউ এসেছে, তখনও বাংলায় ছিল বৈপ্লবিক আন্দোলনের ঢেউ। বারীন্দ্র কুমার ঘোষ, শ্রী অরবিন্দ, উল্লাসকর দত্তের মতন অগ্নিযুগের অগ্নি শিশুদের হাত ধরে যে র্যাডিক্যাল রাজনীতি শুরু হয়েছিল, তার নিজেদের রক্ত সোপানে অক্ষয় অমর করে রেখেছিলেন বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, দীনেশ মজুমদারের মতন বীর বিপ্লবীরা। কিন্তু সেই বিপ্লবী আন্দোলনের ধারাকে নিয়েই কি বাংলা পরবর্তীকালেও রক্তাক্ত হচ্ছে? না। সেই বিপ্লবী আন্দোলনের ধারার মধ্যে তো আদর্শ ছিল, নীতি ছিল, সম্ভ্রম ছিল, নারীর প্রতি মর্যাদা বোধ ছিল। কিন্তু আজকে এই তোলাবাজি, কাটমানি, হিংসা, ঘৃণা আর শুধুই অর্থের জন্য পার্টির দলীয় কর্মী হয়ে বেগার খাটা, পরিবারতান্ত্রিক রাজনৈতিক উত্থানকে দু হাতে হাততালি দিয়ে মেনে নেওয়া তো বাঙালির চরিত্র নয়। তাহলে সেই বাঙালির র্যাডিক্যালিজমের সঙ্গে আজকের বাংলার রক্তাক্ত হওয়ার খুব মিল আছে বলে আমার মনে হয় না। যদিও বাঙালির মধ্যে র্যাডিক্যাল রাজনীতির প্রভাব কিন্তু ছিল, কিন্তু আজকের এই রাজনীতিকে কি সেই র্যাডিক্যালিজমের অংশ বলা যায়? অনেকে হ্যাঁ বলবেন, অনেকে নাও বলবেন। আমার ব্যক্তিগত অভিমত একেবারেই না। তাহলে স্বাধীনতার পর থেকে কেন বাংলার রাজনীতি আস্তে আস্তে এই ভয়ঙ্কর দিকে গেল? তার বড় কারণ অবশ্যই দেশভাগ। দেশভাগে বাংলা যত ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলায় যত মানুষ উদ্বাস্ত হয়েছে, লুণ্ঠিত হয়েছে নারীর সম্ভ্রম, সম্পদ, ভারতের অন্যান্য রাজ্য মানে পাঞ্জাবেও ততটা হয়নি। পাঞ্জাবে বহু দাঙ্গা হয়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, নারীর সম্ভ্রম গেছে, কিন্তু তবুও পাঞ্জাব যতটা কম্পেনসেশন পেয়েছে, বেঙ্গল তার কান্না করিও পায়নি। আর তার কারণ কংগ্রেসি নেতৃত্ব বেঙ্গলকে খুব একটা সুনজরে দেখত বলেও তো তৎকালীন কার্যকলাপ দেখে মনে হয় না। এটার কিন্তু একটা বড় কারণ কি জানেন? বাংলায় আনস্টেবিলিটি টিকে থাকার। অনেক গবেষকের মতে ভারতের স্বাধীনতার পরে কংগ্রেস পরিচালিত কেন্দ্রীয় সরকারের জন্যই পশ্চিমবঙ্গের এই হাল হয়েছে। কি বলছেন এই গবেষকরা? পশ্চিমবঙ্গের আজকের রাজনৈতিক হিংসা, দারিদ্র্য, বেকারত্ব, তার দলদাস সংস্কৃতি হঠাৎ তৈরি হয়নি। এটা বহু দশকের পরিকল্পিত অর্থনৈতিক শোষণের ফল। আর সেই ধ্বংসযজ্ঞের প্রধান স্থপতি ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। স্বাধীনতার পর টানা ক্ষমতায় বসে তারা এমন নীতি চাপায় যাতে পশ্চিমবঙ্গকে শিল্প শক্তি থেকে নামিয়ে শ্রমিক সরবরাহকারী প্রদেশে পরিণত করা যায়। দেশভাগের ধাক্কায় বিধ্বস্ত বাংলা তখনও দেশের শিল্প রাজনীতি ছিল, কিন্তু দিল্লির ক্ষমতা কেন্দ্র সেটা মেনে নেয়নি। 1951 সালের মাসুল সমীকরণ নীতি এবং পরে 1956 সালে তার পূর্ণ প্রয়োগ ছিল বাংলার অর্থনীতির গলায় ফাঁস। পূর্ব ভারতের কয়লা, লোহা, খনিজের ভৌগোলিক সুবিধা এই কেড়ে নিয়ে দূরের রাজ্যগুলোর সঙ্গে এক মাসুলে বেঁধে দেওয়া হলো। অর্থাৎ খুনি বাংলার কাছে, কিন্তু সুবিধা পেল অন্যরা। বাংলার প্রাইস অ্যাডভান্টেজ শেষ, শিল্পপতিরা কারখানা সরালেন, বিনিয়োগ পালালো, আর এর ফল হলো ভয়াবহ। স্বাধীনতার সময় ভারতের মোট শিল্প উৎপাদনের প্রায় 27% আসতো পশ্চিমবঙ্গ থেকে। এক দশকের মধ্যে তা নেমে গেল কত? 17%। এটা পতন নয়, এটা পরিকল্পিত রাজনৈতিক লুট, এটা পরিকল্পিত অর্থনৈতিক লুট। বাংলার সম্পদ দিয়ে অন্য রাজ্যের উত্থান, আর বাংলার ভাগ্যে বেকারত্ব, উদ্বাস্তু সংকট, ভাঙা অবকাঠামো। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় বারবার জওহরলাল নেহরুকে চিঠি লিখে বাংলার দুর্দশার কথা জানিয়েছিলেন, কিন্তু দিল্লির দরবারে বাংলার আর্তনাদ শোনা হয়নি। কারণ দুর্বল বাংলা তখন রাজনৈতিকভাবে সুবিধাজনক বাংলা নয়। অর্থনীতি ভাঙলে সমাজও ভাঙে। যখন বাজারে কাজ নেই, শিল্প নেই, চাকরি নেই, তখন মানুষ বাঁচার জন্য দলকে আঁকড়ে ধরে। পার্টি হয়ে ওঠে রেশন কার্ড, চাকরির চাবি, নিরাপত্তা লাইসেন্স। গণতন্ত্র তখন ভোটেরই উৎসব নয়, বেঁচে থাকার টোকেন। সেখান থেকেই জন্ম নেয় বাংলার ভয়ঙ্কর দলীয় সন্ত্রাসের। বোমাবাজি, বুথ দখল, নারী নির্যাতন, ঘর জ্বালানো, খুন, এসব শুধু রাজনৈতিক অপরাধ নয়, এগুলো অর্থনৈতিকভাবে পঙ্গু সমাজের লক্ষণ। মানুষকে বিশ্বাস করতে শেখানো হয়েছে দল হারলে জীবন হারাবে। আজ পশ্চিমবঙ্গে যে হিংসা দেখা যায় সেটা শুধু ভোটের দিনের ব্যাপার না, এর শিকড় অনেক গভীরে। স্বাধীনতার পর থেকে যে ধরনের অর্থনৈতিক বিশ্বাসঘাতকতা হয়েছে, সেখান থেকেই এই পরিস্থিতি শুরু। প্রথমে বাংলার শিল্প কেড়ে নেওয়া হয়েছে, তারপর মানুষের আত্মনির্ভরতা, শেষে গণতন্ত্রের সংস্কৃতি। এবং সবচেয়ে কঠিন সত্য হলো যে কাজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুরু করেছিল, পরে অন্য দলগুলো তা থামায়নি। শুধু শাসকের মুখ বদলেছে, বাংলার শোষণ বদলায়নি। 1947 সালে দেশভাগের পর পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গ মানে বর্তমান বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা পাঞ্জাবের তুলনায় তেমন কোনো সরকারি ক্ষতিপূরণ বা কম্পেনসেশন বা পুনর্বাসন সহায়তা পায়নি।
এর পেছনে প্রধানত প্রশাসনিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কয়েকটা কারণ ছিল। কি জানেন সেই কারণগুলো? 1 নম্বর, শরণার্থীর সংখ্যা এবং পুনর্বাসনের ধরন। পাঞ্জাব সীমান্ত দিয়ে আসা মানুষরা মূলত জমি বিনিময় বা ল্যান্ড সোয়াপ এইসব করেছিল, যেখানে একদিকের মুসলমানরা চলে যায় এবং অন্যদিকের শিখ হিন্দুরা সেখানে জায়গা পায়। কিন্তু দেশভাগের পর বাংলায় অনেক বছর ধরেই দফায় দফায় শরণার্থী আসতে থাকে। তারা বেশিরভাগই গ্রামে না গিয়ে কলকাতার আশেপাশের এইসব এলাকাতে ভিড় করেছিল, ফলে তাদের পুনর্বাসনটা খুব জটিল হয়ে দাঁড়িয়েছিল। 2 নম্বর হচ্ছে সম্পদের অসম বন্টন। দেশভাগের সময় পূর্ববঙ্গে থাকা হিন্দু এবং পশ্চিমবঙ্গে থাকা মুসলমানদের সম্পদের যে বিশাল বৈষম্য ছিল, তা দূর করার জন্য কোনো কার্যক্রম বা ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল না। 3 নম্বর, কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি। অভিযোগ রয়েছে ভারত সরকার দেশভাগের সময় পশ্চিম সীমান্ত বা পাঞ্জাবের শরণার্থী সমস্যাকে যে গুরুত্ব দিয়েছিল, বাংলার ক্ষেত্রে তা অনেক পরে এবং কম গুরুত্ব দেওয়া হয়েছিল। অর্থনৈতিক সীমাবদ্ধতা। দেশভাগের পর ভারত আর পাকিস্তান এই 2 দেশেই তখন তীব্র অর্থনৈতিক সংকট চলছিল, ফলে শরণার্থীদের জন্য ঠিকমতো পুনর্বাসনের ব্যবস্থাও করা যায়নি। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের তৎকালীন নেহেরু পরিচালিত কংগ্রেস সরকার কি নজরে দেখত, সেটা একটা ছোট্ট গল্প দিয়ে আপনাদের বলতে পারবো। একবার পার্লামেন্টে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু মানুষজনের প্রতিদিনকার জীবন যন্ত্রণার কথা মর্মস্পর্শী ভাষায় পার্লামেন্টে বলছিলেন। পার্লামেন্টের মানুষ অবাক হয়ে শুনছিলেন। হঠাৎ করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল তিনি বলে উঠলেন, বাঙালির এই যন্ত্রণার কথা কাঁদুনি আর গাইবেন না, বাঙালি খালি কাঁদতেই জানে। কথাটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হৃদয়ে বেজেছিল। তিনি কলকাতায় ফিরে এসেছিলেন। বাঙালি যে শুধু কাঁদতেই জানে না, তার যে রয়েছে বিরাট একটা লড়াইয়ের সংস্কৃতি, সেটা তুলে ধরবার জন্য তিনি কালীচরণ ঘোষকে বলেছিলেন বাঙালির লড়াইয়ের সংস্কৃতির ইতিহাস রচনা করতে। শ্যামাপ্রসাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কালীচরণ ঘোষ লিখেছিলেন রোল অফ অনার, জাগরণ ও বিস্ফোরণের মতন গ্রন্থ। জাগরণ ও বিস্ফোরণ এই গ্রন্থে নিজেই এই ঘটনার উল্লেখ করে গিয়েছেন লেখক কালীচরণ ঘোষ। অর্থাৎ বোঝাই যায় পার্লামেন্টের ভেতরে হাজার হাজার উদ্বাস্তু মানুষের জীবন যন্ত্রণার কথা বলতে গিয়ে তৎকালীন সরকারের কাছ থেকে কি ধরনের মন্তব্য শুনতে হতো বাঙালি এমপিদের। বেকারত্ব, ক্ষুধা, প্রতিদিনের জীবন সংগ্রাম, লড়াই, তার মধ্যে ছিল কমিউনিস্ট মতাদর্শ। কমিউনিস্ট মতাদর্শের হাতছানি ছিল, সাম্যবাদী সমাজের স্বপ্ন ছিল, সাংস্কৃতিক আন্দোলন ছিল। বাঙালি তো এমনিতেই সংস্কৃতি চেতনায় উদ্বুদ্ধ, কিন্তু তার মধ্যেই ছিল হাতে অস্ত্র তুলে নেওয়ার প্রবণতা। তাই দেখবেন সিপিআই, সিপিএম এইসব বাম রাজনীতির মধ্যে যখন নকশাল আন্দোলন শুরু হলো, তখন অনেক বাঙালি যুবক সেটাকেই সহজ পথ বলে ধরে নিয়েছিল। বাংলার রাজনীতিতে ঢুকলো অস্ত্রের রাজনীতি। কেন বলছি বাংলার রাজনীতিতে ঢুকলো অস্ত্রের রাজনীতি? আপনারা বলবেন বিপ্লবী আন্দোলনের সময় কি ছিল না? ছিল, কিন্তু গণতান্ত্রিক স্বাধীন ভারতে এই প্রথম দলীয় রাজনীতির মধ্যে অস্ত্র নিয়ে খুনোখুনি শুরু হলো। নকশাল আন্দোলন বুঝিয়ে দিল বিপক্ষ মতাদর্শের লোককে শ্রেণীশত্রু, পুঁজিবাদের দালাল, সংশোধনবাদী তকমা দিয়ে গুলি করে হত্যা করা যায়। আর সিপিআই দলে থেকে গিয়েছিলেন সেই সময়কার বুদ্ধিজীবী নেতারা। তাদের তুলনায় কিন্তু সিপিএমকে বিশ্বাস করেছিল মানুষ বেশি, কারণ বন্ধের রাজনীতি, হরতালের রাজনীতি, যেসব নেতারা ছিল মারকুটে, অনেকেই রাউডি টাইপের, তারা প্রত্যেকেই সিপিএমে গিয়েছিল। মানুষের বিশ্বাস তাদের উপরেই গিয়েছিল। এই রক্তাক্ত ভয়াবহ কমিউনিস্ট রাজনীতির হাত ধরে কলকাতাও রক্তাক্ত হয়েছে। তার মধ্যে অনেক নস্টালজিয়া, অনেক গল্প, অনেক আদর্শের কথা, সংস্কৃতির কথা থাকতেই পারে, কালবেলা থাকতে পারে অনিমেষ মাধবীলতা, কিন্তু এই সব কিছুকে সরিয়ে রেখে বাস্তব চিত্রটা কিন্তু খুন, রক্তপাত, হত্যা আর বাঙালির কয়েক প্রজন্ম পিছিয়ে যাওয়ার বৃত্তান্তই বলে যায়। কিভাবে ভুলে যাব বলুন তো? আমাদের এই বাংলায় একদিন রেনেসা দেখেছিল রামমোহন, বিদ্যাসাগর, হেনরি লুই, ভিভিয়ান ডিরোজিও থেকে রবীন্দ্রনাথ, নজরুল, সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ। এই বাংলার ধর্ম মানে শ্রীরামকৃষ্ণের যত পথ তত পথ। এই বাংলার সংস্কৃতি চৈতন্যদেবের উদার সুরে বাঁধা। এই বাংলার সঙ্গীতে আজও ভেসে বেড়ায় লালন ফকিরের সুর। সেই বাংলা আজ কোথায় এসে দাঁড়িয়েছে? এই বাংলায় বিরোধী দল করা মানে নিজের জীবন বাজি রেখে করা। ভোটের পরে আপনার ঘরের নারীর সম্ভ্রম কেড়ে নেবে শাসক দল। আপনার মৃত্যু যখন তখন ঘনিয়ে আসতে পারে। ভয়াবহ অগণতান্ত্রিক পরিবেশ আমরা বদলে দিতে পারিনি। আমরাই তো তারা যারা রেনেসা নিয়ে গর্ব করি, যারা রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করি। আবার আমাদের ঘরের বিপ্লবীরাই বিদ্যাসাগরের মাথা কেটে ফেলেছিল। আমরাই তো তারা যারা আমাদের রেনেসা পুরুষদের সমাধি কলুষিত করেছিলাম। রামমোহন থেকে বিদ্যাসাগর আমাদের র্যাডিক্যাল রাজনীতির বলি হয়েছিল সকলেই। সেই দিন গেছে, কিন্তু আমাদের রক্তের সেই হিংস্রতা, ঘৃণা, ভয়ঙ্কর দলীয় রাজনীতির জিঘাংসা আজও শেষ হয়নি। সেই ট্র্যাডিশন যেন সমানই চলছে। কিন্তু আর কতদিন আমরা সাধারণ মানুষ এই যুব কষ্টে বলির পাঠা হব? এখন তো নতুন রাজনৈতিক সমীকরণ, যেভাবে চিরকাল বাংলাকে সারা ভারতের থেকে আলাদা করে রাখার চেষ্টা করা হয়েছিল, চিরকাল বাংলা যেন একটা দ্বীপপুঞ্জ আলাদা। এখন ওরা বাঙালি, আমরা বাঙালি। কিছুদিন পর হয়তো শোনা যাবে
ওরা ভারতীয়, আমরা বাঙালি, ভারতের অবিচ্ছেদ্য অংশ আমরা। আমাদের ঘরের ছেলে বিশ্ববিজয় করে উদাত্ত কণ্ঠে আমেরিকার ধর্ম মহাসভায় উড়িয়ে দিয়েছিল তার গৈরিক উষ্ণীব, হিন্দু ধর্মের সার্বভৌমত্ব প্রচার করেছিল। আমাদের ঘরের ছেলে সুভাষচন্দ্র নেতাজি হয়ে উঠেছিলেন, অখণ্ড ভারতের স্বপ্ন জ্বলেছিল তার চোখে। আমাদের এই ঘরেই জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ, যিনি সমগ্র ভারতবর্ষকে পৌঁছে দিয়েছিলেন নোবেল প্রাইজের দোরগোড়ায়। তার বিশ্বভারতী মিলিয়ে দিয়েছিল সমগ্র ভারতকে। সেই ভারত থেকে একটু একটু করে ক্ষয়ে বিচ্ছিন্ন হয়ে থেকে আমরা কি আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারবো শুধু বাঙালি হয়ে? ভাববার বিষয়। আমাদের এই দলীয় ঘৃণা আর হিংসার রাজনীতির শেষ আমরাই পারি করতে। আসুন না একবার অন্যান্য রাজ্যগুলোর মতন চেষ্টা করে দেখি, ভোটটা নিছক ভোটই হোক, মানুষের রক্ত আর নারীর সম্ভ্রমে এই গণতন্ত্রের পূজা বাংলা কতদিন জাগিয়ে রাখবে। এবার বাংলা হোক সাংস্কৃতিক বাংলা। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করলাম। আপনি ভিডিওর সঙ্গে একমত কিনা প্লিজ জানাতে ভুলবেন না। আপনি যদি এই ভিডিও ভালোবাসেন তাহলে প্লিজ কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ কি করবেন, ডেসক্রিপশনে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন করে নিন। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।